ট্রাম্পের মতোই গুন্ডারা কেবল অপরাধ ঘটিয়ে উল্লাস করতে পারে, বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। চীন পাকিস্তান দুই সীমান্তেই প্রস্তুত ভারত। আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০ তালেবান নিহত। মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছে চীন, রাশিয়া ও সৌদি আরব। ফিলিস্তিনি বন্দীদের অনশন, আরবদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর বেপরোয়া ইসরায়েল। আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছাড়তে হবে, রাশিয়াকে বলছে তুরস্ক। বেসামরিকদের ওপর হামলায় আর্মেনিয়াকে মূল্য দিতে হবে, তুরস্কের ঘোষণা। বিক্ষোভ ঠেকাতে বেলারুশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণ হচ্ছে তারা ভয় পাচ্ছে। তাদের চিৎকার চেঁচামেচিকে গুরুত্ব না দিয়ে যৌক্তিক হিসাব নিকাশের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। আল্লাহর রহমতে ইরানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সঠিক ও যৌক্তিক হিসাব নিকাশের কারণেই ইরান প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে বর্তমান অবস্থানে পৌঁছতে পেরেছে। আর এই শক্তিশালী অবস্থানের কারণেই মার্কিন গুন্ডারা চেঁচামেচি করছে। তিনি সোমবার সশস্ত্র বাহিনীর বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে কথা বলেন। করোনা মহামারীর কারণে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। ইরানি জাতির বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্তুষ্টির প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, ট্রাম্পের মতো গুন্ডারাই কেবল এ ধরনের অপরাধ চালিয়ে গর্ব করতে পারে। ইরানি জাতি আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞাকে মোকাবেলা করে নিজেদের অর্থনৈতিক শক্তিশালী করবে বলে জানান তিনি। ইরানের সর্বোচ্চ নেতা জাতীয় নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন দায়িত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, জাতীয় নিরাপত্তা না থাকলে অন্যান্য গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমস্যার সম্মুখীন হয়। দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনী আরও অনেক দায়িত্ব রয়েছে। জনগণের সেবা করা সশস্ত্র বাহিনীর অন্যতম বড় দায়িত্ব। করোনা মহামারী মোকাবেলায় সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে মাঠে রয়েছে বলে তিনি জানান। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, বাঁধ ও শোধনাগার নির্মাণ সহ দেশের অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সহযোগিতা দেওয়া সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। করোনা মহামারী মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, সশস্ত্র বাহিনী মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবেলা এবং ত্রাণ তৎপরতায় ব্যাপক সহযোগিতা করছে। গত এক বছরে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ৩ সহস্রাধিক। সেপ্টেম্বরে জম্মু কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ হয়েছে সবচেয়ে বেশি। নিহত হয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে লাদাখে ভারত চীন সংঘাত এখনও অব্যাহত। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া জানিয়েছেন, চীন এবং পাকিস্তান দুইটি ফ্রন্টে লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী। গত ৮ অক্টোবর ছিল ভারতের বিমান বাহিনী দিবস। ওই দিন নতুন অস্ত্র ও বিমান প্রদর্শন হয়েছে। আগামীতে আরও শক্তিশালী হওয়ার প্রস্তুতি সম্পর্কেও দেশের নাগরিকদের অবহিত করেছে বিমান বাহিনী। এই অনুষ্ঠানের পরেই বিমান বাহিনীর প্রধান জানিয়ে দেন, সীমান্তের দুইটি ফ্রন্টে লড়াইয়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বিমান বাহিনী। তাহলে কি যুদ্ধ আসন্ন? গত জুন থেকেই লাদাখ ভারত চীন সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। দুই দেশের সেনা হাতাহাতিতে জড়িয়েছে বেশ কয়েকবার। ২০ ভারতীয় জওয়ানের প্রাণ গেছে। শুধু তাই নয়, গত কয়েক দশকের ঐতিহ্য এবং চুক্তি অস্বীকার করে দুই দেশের সেনা গুলি চালিয়েছে। ফলে সীমান্তে উত্তেজনা চরমে। কিন্তু এ পর্যন্ত যুদ্ধ হয়নি। দুই দেশের সেনাই এলএসি বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ধারে সেনা মোতায়েন করে রেখেছে। একদিকে যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, অন্যদিকে কূটনৈতিক এবং রাজনৈতিক স্তরেও দুই দেশের মধ্যে লাগাতার আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী স্তরেও বৈঠক হয়েছে, কিন্তু সমাধান সূত্র মেলেনি। একের পর এক সেনা স্তরের বৈঠক ভেস্তে গিয়েছে। সোমবার দুই দেশের সেনার মধ্যে বৈঠক হওয়ার কথা। এই পরিস্থিতিতে সম্প্রতি জাপানে অনুষ্ঠিত 4 দেশের বৈঠক পরিস্থিতি আরও ঘোলাটে করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দীর্ঘ বৈঠকে চীন কিভাবে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে অস্বীকার করছে এবং সীমান্তে সৈন্য মজুত করছে তা নিয়ে নালিশ করা হয়েছে। বৈঠকের পর মার্কিন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পম্পেও বলেছেন, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী সীমান্তে চীন ৬০,০০০ সৈন্য মোতায়েন করেছে। এভাবেই ভারত চীন সীমান্তে যুদ্ধের আবহ
তৈরি করে রাখা হয়েছে। শুধু চীন নয়, লাদাখ ভারত চীন সীমান্তে ভারতও সমপরিমাণ সৈন্য মোতায়েন করে রেখেছে। সীমান্তের খুব কাছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র মজুত করেছে ভারত। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। এই সময় সরকারি বাহিনী হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুরকে আটক করেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সোমবার গণমাধ্যমকে বলেছেন, হেলমান্দ প্রদেশের নাওয়া ও নাহারি সেরাজ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭১ তালেবান নিহত হয়েছে। অবশ্য সরকারি নিরাপত্তা বাহিনীর কি পরিমাণ ক্ষতি হয়েছে তারিক আরিয়ান তা জানাননি। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় তালেবানও পাল্টা প্রতিরোধ করে এবং দুপক্ষের সংঘর্ষে বিদ্যুতের একটি সাব স্টেশন ধ্বংস হয়ে যাওয়ায় কান্দাহার ও হেলমান্দ প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সরকারি সেনা ও তালেবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। আফগান সরকার ও তালেবান নেতারা যখন কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু করেছেন, তখন এসব সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে আফগানিস্তানকে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বোর্ডে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হতে যাচ্ছে চীন, রাশিয়া, কিউবা, পাকিস্তান ও সৌদি আরব। দেশগুলোর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও মঙ্গলবার এই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের কাউন্সিলে এসব দেশের যুক্ত হতে যাওয়া নিয়ে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। জেনেভা ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএন ওয়াচ এই পরিস্থিতিকে বলছে যেন আগুন লাগানোয় সাজা পাওয়া কেউ ফায়ার ব্রিগেডে নিয়োগ পাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য সংখ্যা ৪৭ হলেও ৩ বছর মেয়াদে এর ১৫টি আসন শূন্য রয়েছে। ৫টি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে এসব স্থান পূরণ করা হবে। নানা গোপন তৎপরতার কারণে এবার যে একমাত্র আঞ্চলিক গ্রুপটির নির্বাচন হবে সেটি হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। এই অঞ্চলে 4টি আসন পেতে নির্বাচনে অংশ নিচ্ছে 5টি দেশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচনে অংশ নিচ্ছে সৌদি আরব, চীন, নেপাল, পাকিস্তান ও উজবেকিস্তান। নিউ ইয়র্কের জাতিসংঘ দফতরের ভোটাভুটিতে যে দেশটি ৯৭টির কম সদস্য দেশের ভোট পাবে, কেবল সেই দেশটি কাউন্সিলে যুক্ত হতে ব্যর্থ হবে। ফিলিস্তিনি মুক্তি সংস্থা পিএলওর সামরিক শাখা ইসরায়েলি কারাগারে আটক ৩০ ফিলিস্তিনি বন্দির খাদ্য অনশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে, বন্দীদের কোনো ক্ষতি হলে সেটাকে আমরা যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেব। ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৪,৮০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে, যাদের মধ্যে ৪১ জন নারী, ১৪০ জন শিশু রয়েছে। এসব বন্দীরা ইসরায়েলি অপরাধযজ্ঞের শিকার। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটির প্রধান আব্দুল নাসের পারওয়ানি বলেছেন, ১৯৬৭ সাল থেকে পর্যন্ত ২২২ জন ফিলিস্তিনি বন্দী কারাগারে শাহাদাত বরণ করেছেন। তাদের এক এক জনের মৃত্যুর ধরন ছিল এক এক রকম। অন্তত ৭৫ জন বন্দী মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়ে পরে হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছে ৭ জন। এছাড়া ৬৭ জন রোগী ঔষধ ও চিকিৎসার অভাবে মারা গেছে। এছাড়া অকথ্য নির্যাতনের কারণে আর মারা গেছে আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি জেলগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের অবস্থা কখনোই ভালো ছিল না, কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে জেলখানাগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফিলিস্তিনি বন্দীদেরকে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ইসরায়েলি অমানবিক কর্মকাণ্ডের একটি বড় দৃষ্টান্ত হচ্ছে করোনা আক্রান্ত একদল চিকিৎসককে জেলখানায় পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া বন্দীদেরকে তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি পরিবারের সদস্যদেরকে আরও উদ্বিগ্ন করে তুলছে। জেলখানার কঠিন ও অমানবিক পরিবেশের প্রতিবাদে বন্দীরা অনশন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন সংস্থা বন্দীদের অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা প্রায় ২ সপ্তাহের যুদ্ধের পর চলতি সপ্তাহের শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তা মানেনি কোনো দেশই। রোববারের পর সোমবারও থামেনি নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ। প্রতিদিনের মতো সোমবারও দুই দেশ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অপরের দিকে আঙুল তুলেছে। শনিবার মস্কোয় আজারবাইজান এবং আর্মেনিয়া একটি সিদ্ধান্তে পৌঁছেছিল। আপাতত যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একই সঙ্গে দুই দেশই আটক যুদ্ধাপরাধীদের হস্তান্তর করবে বলে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে তার প্রভাব দেখা যায়নি।
আর এর মধ্যেই আর্মেনিয়াকে নিয়েই তার মিত্রদেশ রাশিয়াকে কড়া বার্তা দিয়েছে তুরস্ক। শান্তি চাইলে আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছেড়ে দিতে হবে বলে সাফ জানিয়েছে আঙ্কারা। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই লেব্রোভের সাথে টেলিফোনে কথা বলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকার। সেখানে তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন, আর্মেনিয়াকে এখনই আজারবাইজানের ভূমি ছেড়ে চলে যেতে হবে এবং বেসামরিক মানুষজনের ওপর আক্রমণ বন্ধ করতে হবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, নিজের বেদখল হওয়া জমি ফেরত পেতে আজারবাইজান আরও 30 বছর অপেক্ষা করবে না। আর্মেনিয়ার ওপর আজারবাইজানের হামলাকে তুরস্ক সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, নিজের বেদখল হওয়া জমি আবারও ফেরত পেতে নাগর্নো কারাবাখে অভিযান চালাচ্ছে আজারবাইজান। তুরস্ক হুঁশিয়ারি দিয়ে জানিয়ে বলছে, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। সোমবার তুর্কি প্রতিরক্ষা প্রধান এই হুঁশিয়ারি জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় খবর জানিয়েছে, নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েকদিনের সংঘাতে 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলছে। সোমবার তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষ উদ্বোধনের সময় তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, দুঃখজনক গ্যাঞ্জা ও অন্যান্য আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া। এটি যুদ্ধবিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, তারা হামলা অব্যাহত রেখেছে। এসবের জন্য একদিন ইতিহাস ও আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে তাদের। এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগর্নো কারাবাখ নিয়ে শান্তি আলোচনার উদ্যোগ তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, সংঘাতে মধ্যস্থতার জন্য ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মিনস্ক গোষ্ঠী নিরপেক্ষ নয়। সিরিয়া, লিবিয়া আন্তর্জাতিক সংঘাতে জড়িত বৈশ্বিক শক্তি তুরস্ককে এই সমাধান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। বেলারুশের ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষমতা দেশের পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিরোধী গ্রুপগুলো ক্রমে সহিংস এবং উগ্রবাদী হয়ে ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এদিকে লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, গত আগস্টে অনুষ্ঠিত ব্রাজিলের নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কো পুনরায় জয় দাবি করলে বেলারুশে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে বিক্ষোভকারীরা নির্বাচন বাতিল ও প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন। 2 মাসেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ দমন করতে বেলারুশ কর্তৃপক্ষ নিষ্ঠুরতা ও নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাজধানী মিনস্কে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভের দিকে ইঙ্গিত করে সোমবার বেলারুশের ফার্স্ট ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী জেনেডি কাজাকেভিচ দাবি করেছেন, বর্তমানে বিক্ষোভের ব্যাপকতা কমে গিয়ে মূলত মিনস্ক কেন্দ্রিক হয়ে পড়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীরা সংঘবদ্ধ এবং চরম উগ্রবাদীতে পরিণত হয়েছে। জেনেডি কাজাকেভিচ দাবি করেন, বিকেলে বিক্ষোভকারীরা পাথর ও বোতল ছোড়ার পাশাপাশি ছুরিও বের করে আর রাতে হলে ভবনের ব্যারিকেডের ওপর হামলে পড়ে আর টায়ার জ্বালায়। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, এটা মোটেই নাগরিক বিক্ষোভ নয়। আমরা কেবল আগ্রাসনের মুখোমুখি হচ্ছে না, বরং সন্ত্রাসী, উগ্রবাদী, অ্যানার্কিস্ট ও গুন্ডা গোষ্ঠীর মোকাবেলা করছি। বেলারুশের ফার্স্ট ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী জেনেডি কাজাকেভিচ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানাচ্ছে যে আমরা রাজপথ ছেড়ে দেব না আর দেশের আইনের সুরক্ষা নিশ্চিত করব। আইন প্রয়োগকারী ব্যক্তি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশেষ সরঞ্জাম এবং প্রয়োজন পড়লে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে।